আজকে আমরা আরেকটু কঠিন বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তার মানে আজকের ক্লাসটা হবে লেভেল 2 এর ট্রান্সলেশন। তাহলে এসো শুরু করি। দেখো আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি। তিথি একদিন মাকে না জানিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে আইনক্স গিয়েছিল। প্রায় এই ধরনের সেন্টেন্স আমি আগের দিনের ক্লাসে তোমাকে শিখিয়েছি। আশা করছি তুমি এটা পারবে। তবুও সেন্টেন্সটাকে একটু অ্যানালাইজ করলে দেখো, বলেছিলাম বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকে সবার শেষে, মানে যেটি মেন ভার্ব, মূল ক্রিয়াপদ। এছাড়াও দেখো এর মধ্যে আরো দুটো ক্রিয়াপদ আছে। সিনেমা দেখতে এই একটা ভার্ব আছে, আবার না জানিয়ে মানে জানানো এটাও একটা ভার্ব। এখন এই দেখতে, খেলতে, লিখতে, টু সি, টু ওয়াচ, খেলতে, টু প্লে, এগুলো টু দিয়ে করে ফেলা যাবে, কাজেই এটা কোনো সমস্যার বিষয় নয়। আমি তোমাকে বললাম আগের ক্লাসে যে একারযুক্ত যে ক্রিয়াপদগুলো, জানিয়ে, বাড়ি ফিরে, এই অংশটাতে সেন্টেন্সটাকে একটা স্প্লিট করে নিতে, মানে দুটো পার্ট করে নিতে। তাহলে হবে তিথি মাকে জানালো না, মানে জানায়নি। তিথি ডিড নট ইনফর্ম হার মাদার। দেখো একটু লিখে নি, তিথি ডিড নট ইনফর্ম হার মাদার। এবার পরের অংশটা এন্ড দিয়ে যোগ করতে পারি। এন্ড তিথি বন্ধুদের সাথে সিনেমা দেখতে আইনক্স গিয়েছিল। এই অংশটা ঠিক উল্টো দিকে যেভাবে বলেছিলাম সেভাবে ট্রান্সলেট করে এলেই হবে। তাহলে সি গিয়েছিল ইংরাজি ওয়েন্ট। এবারে পর এদিকে এসো, আইনক্স, টু আইনক্স। সিনেমা দেখতে, আগে দেখতে বলে তারপরে সিনেমা বলবো। টু ওয়াচ আ মুভি। বন্ধুদের সাথে, উইথ হার ফ্রেন্ডস। এইবার এই অংশটাকে যদি একটা আলাদা সেন্টেন্স ফর্ম না করে ছোট্ট একটা ফ্রেজ দিয়ে বলা যায়, না জানিয়ে, উইদাউট টেলিং হার মাদার, উইদাউট ইনফর্মিং হার মাদার, তাহলে কি হবে দেখো, তিথি ওয়েন্ট টু আইনক্স টু ওয়াচ আ মুভি উইথ হার মাদার। মাকে না জানিয়ে, উইদাউট টেলিং হার মাদার, উইদাউট ইনফর্মিং হার মাদার। পরের সেন্টেন্সটা দেখো, আরেকটু কঠিন একটা সেন্টেন্স নিই। আমি, তুমি আর রাকেশ কলেজ থেকে ফিরে ক্রিকেট খেলা দেখতে বসবো। তাহলে শেষেও একটা ভার্ব রয়েছে, তার আগে আবার দেখো আছে কলেজ থেকে ফিরে, একারযুক্ত ক্রিয়াপদ। তোমাকে আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, তুমি নিশ্চয়ই পারবে। আমি আশা করি তুমি কমেন্ট করে আমাকে সেটা দেখাবে। এইবার দেখো সাবজেক্টের জায়গায় এর একটা জটিলতা আছে। এর ইংরাজি আই, ইউ অ্যান্ড রাকেশ যদি বলি ভুল হবে। কেন ভুল হবে তোমরা কি জানো? ইংরাজিতে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন একসাথে থাকে তাহলে আগে বলতে হবে সেকেন্ড পারসন, তারপরে বলতে হবে থার্ড পারসন, আর শেষে আসবে ফার্স্ট পারসন। এইভাবে এই অর্ডার অনুযায়ী তোমাকে প্রোনাউনগুলো বলতে হবে। তাহলে হবে ইউ, রাকেশ অ্যান্ড আই। এইবার এই অংশটাকে যদি তুমি স্প্লিট করে দুভাগ করে নাও তাহলে বলবো, আমি এই তিনটেকে ধরে নিচ্ছি আমরা। আমরা কলেজ থেকে ফিরে আসব এবং ক্রিকেট খেলা দেখতে বসবো। আর যদি একসাথে রাখি, কলেজ থেকে ফিরে মানে আফটার রিটার্নিং ফ্রম কলেজ, এই অংশটা আগে বলে নিয়ে বাকি অংশটা বলবো সাবজেক্ট থেকে শুরু করে। তাহলে সেটা করি আগে। দেখো, আফটার রিটার্নিং ফ্রম কলেজ ইউ, রাকেশ
অ্যান্ড আই। এইবার এইখানের ভার্বটা দেখো, যদি বলি বসবো, উইল সিট টু ওয়াচ ক্রিকেট। সিট ভার্বটা বাংলায় বলেছি বসবো, তার মানে কিন্তু দেখো দেখতে বসবো। আসলে কথাটার মানে হলো দেখবো, কিন্তু আমরা লেখার সময় বসবোকে আলাদা করব না। আসলে বিষয়টা হলো, তুমি বাজার থেকে কলা কিনে এনেছো মানে খোসা সমেত খাবে না, তুমি খোসাটা ফেলে দেবে। ঠিক সেই রকম বাংলায় আমরা এরকম অনেক অর্নামেন্টাল ওয়ার্ড বলে থাকি, যেগুলো আসলে সেন্টেন্সে কোনো প্রয়োজন নেই, যেগুলোকে বাদ দিয়েও ইংরাজি করা যায়। দেখতে বসবো মানেই দেখবো। আমরা বাংলায় এই অতিরিক্ত ওয়ার্ডগুলো ইংরাজিতে পারলে বলবো, না হলে বাদ দিয়ে দেবো। এখানে দেখো বাদ দিয়ে দিলেই ভালো হবে। তাহলে উইল ওয়াচ, এবারে উল্টো দিকে আসবো, ক্রিকেট খেলা। অথবা দাও বলতে পারো, কারণ সেদিনের যদি নির্দিষ্ট কোনো খেলা হয় তাহলে দা বলা চলবে। ক্রিকেট ম্যাচ, ব্যাস। এরপরে আরেকটু ডিফিকাল্ট একটা সেন্টেন্স নিচ্ছি, দেখো সেন্টেন্সটা দেখো। অবশেষে আমার বাবা আমার কথা ফেলতে না পেরে আমাকে একটা আইফোন কিনেই দিল। মানে কিনে দিতে এক প্রকার বাধ্য হলো। তাহলে আবার দেখো এখানেও ফেলতে না পেরে, তাহলে এখানে একটা একারযুক্ত ক্রিয়াপদ ছিল, মানে ফেলতে পারল না। এখানে আমরা বলতে পারতাম অবশেষে আমার বাবা আমার কথা ফেলতে পারল না, তাই আমাকে একটা আইফোন কিনে দিল। একটু ভেবে বলো তো, কথা ফেলতে না পারা মানে কথা ফেলে দেওয়া, এর কি ইংরাজি তুমি জানো? এর ইডিয়মস আছে, কিন্তু সেই কঠিন কনস্ট্রাকশন যদি তোমার না জানা থাকে, আমি তো তোমাকে শিখিয়েছি যে ওই ওয়ার্ডটা রিপ্লেস করে এমন একটা বাংলা কথা নিয়ে এসো যার মানে ওই একই। কথা ফেলতে পারা মানে হলো তাকে প্রত্যাখ্যান করা, তার অনুরোধ প্রত্যাখ্যান করা। এইভাবে আমরা যদি রিপ্লেস করে নিই তাহলে ইংরাজিটা বলতে খুব সহজ হয়। দেখো সেটা সেন্টেন্সটা অ্যাট লাস্ট বা ফাইনালি, যদিও দুটোর তফাৎ আছে, আমি তোমাকে প্রাথমিকভাবে বলছি, তুমি যে কোনো একটা ইউজ করো। মাই ফাদার কুড নট ইগনোর মাই রিকোয়েস্ট, কুড নট ইগনোর মি, আমাকে ইগনোর করতে পারলো না। অথবা টার্ন ডাউন মাই রিকোয়েস্ট, টার্ন ডাউন মিনস টু রিজেক্ট, প্রত্যাখ্যান করা। সো হি বট মি অ্যান আইফোন। তুমি এখন যদি বলো স্যার বট মি মানে আমাকে কিনলো, না, বট মি মানে কেনা যেমন কিনে দেওয়াও হয়। অথবা হি বট অ্যান আইফোন ফর মি। এবার যদি দুটো পার্ট আলাদা ভাগ না করে যদি করতাম, ফাইনালি হ্যাভিং ফেলড টু ইগনোর মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ ফেলতে না পেরে মাই ফাদার বট মি অ্যান আইফোন। এই সেন্টেন্সটাকে আরো একরকম ভাবে ইংরাজি বলতে পারি যদি সেন্টেন্সটাকে আমরা সামারাইজ করে ছোট করে নিই। মানে হলো আমার বাবা আমাকে আইফোন না কিনে দিয়ে পারল না। মাই ফাদার কুড নট বাট বাই মি অ্যান আইফোন। এই কুড নট বাট দিয়ে বলা মানে হলো না করে সেটা পারল না। আই কুড নট বাট লাফ মানে হলো আমি না হেসে থাকতে পারলাম না। এইটা অ্যাপ্লাই করেছি ওখানে। এর পরের সেন্টেন্সটা দেখো আরেকটু জটিল, দেখো তুমি পারো কিনা। দেখো একটা বেশ বড় সেন্টেন্স নিয়েছি। বেশ কিছুদিন আগে আমার বাবা অফিস থেকে ফেরার সময় বৃষ্টি আসছে দেখে নিজের জন্য একটা এবং আমার জন্য একটা রেনকোট কিনে এনেছিল। দেখে নাও সেন্টেন্সটা। যদি তুমি পারবে মনে হয় বা যদি তুমি চেষ্টা করতে চাও তাহলে তোমার অ্যান্সারটা কমেন্ট করে দেখাও। এসো আমরা সেন্টেন্সটাকে একটু অ্যানালাইজ করি। দেখো
এই সেন্টেন্সটার মধ্যে তিনটে অ্যাকশন আছে, তিনটে ইভেন্টের কথা বলা আছে। যেমন আমার বাবা অফিস থেকে ফেরার সময়, মানে অফিস থেকে বাড়ি ফিরছিল, বৃষ্টি আসছে দেখে, মানে বৃষ্টি আসবো আসবো করছিল, আর রেনকোট কিনে এনেছিল। এখানে আবার দেখো, কিনে এনেছিল মানেই কিন্তু কিনেছিল। কেনার ইংরেজি বট বললেই হবে, এই এনেছিলর জন্য আলাদা করে বট অ্যান্ড ব্রট বলার দরকার নেই। তাহলে দেখো, এই তিনটে ঘটনা আছে, এই তিনটেকে যদি তুমি সেপারেটলি ট্রান্সলেট করো, দ্যাট উইল বি ভেরি ফাইন অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। দেখো, সেটা যদি করতাম, বেশ কিছুদিন আগে আমার বাবা অফিস থেকে ফিরছিল। সাম ডেজ এগো মাই ফাদার ওয়াজ রিটার্নিং ফ্রম অফিস। বৃষ্টি আসছিল, ফুল স্টপ দিয়ে বলবে রেইন ওয়াজ কামিং। এমনও বলতে পারো হি স দ্যাট রেইন ওয়াজ কামিং, ফুল স্টপ। নিজের জন্য একটা এবং আমার জন্য একটা রেনকোট কিনে এনেছিল, মানে কিনেছিল। মাই ফাদার বা হি, এবার উল্টো দিকে বলে বলে আসবো যখন এই অংশটা বলবো। হি বট ওয়ান রেনকোট ফর হিমসেলফ অ্যান্ড ওয়ান ফর মি। তাহলে এই অংশটা কিন্তু টোটালি কি কিনেছিল বোঝাচ্ছে, মানে অবজেক্ট। এটা কিন্তু একসাথেই বলা ভালো, এইভাবে বললে সহজ হয়। লেখাটা একটু দেখে নাও। যদি এরকম পাট পাট করে বলি, তাহলে যদি এই ফুল স্টপের পরে দেন, এখানে যদি বলতাম অ্যাট দ্যাট টাইম হি স দ্যাট রেন ওয়াজ কামিং, শুনতে খুব ভালো লাগতো। এইখানেও বলতে পারতাম সো হি বট ওয়ান রেনকোট ফর মি ইত্যাদি। এই কেটে কেটে বললে একটা করে দেন, অ্যাট দ্যাট টাইম, সো, দেয়ারফর, এই সবগুলো বললেই কিন্তু সেন্টেন্সগুলো লিঙ্ক করে নেওয়া যায়। এবার এসো, যদি একসাথে বলি তাহলে কি হবে। সাম ডেজ এগো মাই ফাদার বট ওয়ান রেনকোট ফর হিমসেলফ অ্যান্ড ওয়ান ফর মি হোয়েন হি ওয়াজ রিটার্নিং ফ্রম হিজ অফিস অ্যান্ড স দ্যাট রেইন ওয়াজ কামিং। আবার এমন বলতে পারতাম সাম ডেজ এগো মাই ফাদার বট ওয়ান রেনকোট ফর হিমসেলফ অ্যান্ড ওয়ান ফর মি অন হিজ রিটার্ন ফ্রম হিজ অফিস অ্যান্ড সিইং দ্যাট রেন ওয়াজ কামিং। এই জটিল কনস্ট্রাকশনটা না বলাই ভালো, এটা বলার জন্য আমি তোমাকে উৎসাহিত করব না। এই ট্রান্সলেশনের ক্লাস থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, বাংলা সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আমরা পাট পাট করে কেটে কেটে ট্রান্সলেট করব। ঠিক যেমন তোমাকে যদি একটা এত বড় রসগোল্লা দেওয়া হয়, তুমি কিন্তু সেটা দেখে ভয় পাও না, তার কারণ তুমি জানো চামচ দিয়ে কেটে কেটে কিভাবে খেতে হয়। তুমি সেন্টেন্সটা বড় দেখলে ভয় পাবে না, তুমি পাট পাট করে ইংরাজি বলবে, নিশ্চিন্তে তুমি বলতে পেরে যাবে। এরপরে আমরা লেভেল 1-এরও ট্রান্সলেশনের ক্লাস নিয়ে আসবো, লেভেল 2 বা আরো হার্ড লেভেলের ট্রান্সলেশনের ক্লাস নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক বাটনে ক্লিক করবে। See you in the next class. Thank you for watching.